নোটিফিকেশন পেয়ে সাথে সাথে আইডিতে ঢুকে যায়। আমি জানতাম তে তুমি আমাকে ঠিকই খুঁজবে, আর এই কারণে তে হাই লেখার সাথে সাথেই জাঙ্কুকের হাত লেগে মেসেজটা সিন হয়ে যায়। হাই হাই, এসএমএসটা সিন হয়ে গেল। ধুর, ও কি ভাববে? আচ্ছা, উনি কি আমার আইডিতে ঢুকে বসেছিল নাকি এটাতে অটো সিন দেওয়া? আচ্ছা, আমি না হয় আরেকটা এসএমএস করেই দেখি। হ্যালো, আমি তে। অন্যদিকে জাঙ্কুক দেখতে পাচ্ছে তে তাকে কিছু একটা লিখছে, কিন্তু এইবার তো সে ভুলেও আইডিতে ঢুকবে না। জাঙ্কুক দেখতে পেল তে তাকে কি এসএমএস করেছে, কিন্তু এইবার সে ভুলেও আইডিতে ঢুকবে না। কেটে গেল 2 ঘন্টা, এখনো জাঙ্কুক তার মেসেজ সিন করছে না। ধুর, এই লোকটা কেন মেসেজ সিন করছে না? আমার কিছু ভালো লাগছে না। তে মুখ গুমরা করে আছে, তখনই জাঙ্কুকের এসএমএস এর রিপ্লাই এলো। তুমি তে? আমি জানি। কিভাবে জানলেন? জানি তুমি পড়াশোনায় কাজ করা, কিন্তু বোকার মতো কথা বলো না। আরে বাবা, এখানে পড়াশোনা আসলে কই থেকে? আপনি সবসময় আমাকে এসব কথা বলতে রেডি থাকেন। এইসব বলবো না তো কি বলবো? আইডিতে বড় বড় করে তোমার নাম দেওয়া, ছবি দেওয়া, তো তুমি যে সেটা তোমার এসএমএস দেখলেই তো বুঝতে পারি। উপস, সরি, আসলে তখন এসএমএস করার সাথে সাথেই দেখলাম আপনি সিন করেছেন। তারপর আবার মেসেজ দিলাম, অনেকক্ষণ ধরেই দেখলাম আপনার কোনো পাত্তা নেই, তাই একটু রেগে গিয়েছিলাম। আর এত বছর ধরে যে আমি ধৈর্য ধরে অপেক্ষা করেছিলাম, তুমি এতটুকু সময় অপেক্ষা করে থাকতে পারো না? এত বছর ধৈর্য ধরে অপেক্ষা করেছিলেন মানে? কি বলছেন ভাইয়া? আমি তো কিছুই বুঝতে পারছি না। বাই দ্য ওয়ে, কংগ্রাচুলেশন এন্ড থ্যাংক ইউ ওই দিনের জন্য। কংগ্রাচুলেশন বলার জন্য থ্যাঙ্কস, আর থ্যাঙ্কসের বদলে আমার তো অন্য কিছু দরকার। জাঙ্কুকের এরকম এসএমএস দেখে তে তো উল্টাপাল্টা ভেবে লজ্জায় পড়ে গেল। আমি জানি তে, এই এসএমএসটা দেখার পর তোমার মনে হয়তো হাজারো প্রশ্ন ঘুরছে, আর তোমার মুখটা লজ্জায় লাল হয়ে গিয়েছে। তাই আমি চাই তুমি আমার সামনে দাঁড়িয়ে এই প্রশ্নের উত্তর নাও, যাতে আমি তোমার এই লজ্জায় লাল হয়ে যাওয়া মুখটা আমার চোখের সামনে দেখতে পারি। সবাই মিলে কলেজ ক্যাম্পাসে আড্ডা দিচ্ছিল, তখনই সেখানে একজনের উপস্থিতি। ক্যান আই জয়েন উইথ ইউ? জাঙ্কুককে দেখে তে তো পুরোই অবাক। অন্যদিকে সুগা, ইয়া অফ কোর্স, এটা সার্বজনিক জায়গা, তুমি চাইলেই আমাদের সাথে আড্ডা দিতে পারো। ওয়েল, আই নো ইটস আ পাবলিক প্লেস, বাট আই থিংক ইট মাইট বি ইনকনভিনিয়েন্ট ফর সাম পিপল। আরে রাখেন তো মামা, আমরা আবার দেশি মানুষ, ইংলিশ বিংলিশ আবার কম বুঝি, আমগুলোকে একটু দেশি ভাষায় কথা কন। Before you understanding English, you need to know how to speak English. Listen, Mr. Jungkook. Bhaiya, it's not like that we don't know about English, but we don't want to speak English because we are Bangladeshi, আর আমরা বাংলাদেশিরা তো বাংলা ভাষায় কথা বলে অভ্যস্ত। Wow, what a English Banglish. হাই রে, কি ভুল জানি আবার করছি। জাঙ্কুক, কি শুরু করলি? এতদিন পর আমাদের সাথে আড্ডা দিতে এসেছিস, একটু অন্য কথা বল। এখন না হয় পড়াশোনাটা বাদ দে। আচ্ছা, বাদ দিলাম। কংগ্রাচুলেশন দোস্ত ফর ইওর সাকসেস। এখন বল, তোর বিয়েটা কবে খাচ্ছি? আরে শালা, আগে তো তোর বোনকে পাঠাই, তারপরে তো বিয়েটা খাবি। বোন কথাটা শুনে তে জাঙ্কুকের দিকে তাকিয়ে রইল, কারণ এমনিতেই সুগার নিজের কোনো বোন নেই। এই কিছু বলতেই যাবে, তখনই জিমিন, ভাইয়া তুমি কি শালা বললে নাকি? মানে জিমিন, আমি আসলে নিজের অজান্তে বলে ফেলা কথা নিয়ে জাঙ্কুক এখন নিজেই ভাবছে, আসলে বন্ধুদের পাল্লায় পড়ে কি এই ধরনের কথা বললো সে। আচ্ছা জিমিন, বন্ধুদের সাথে কি হয়েছে এই বিষয়টা নিয়ে তুমি আবার তোমার বাবার কাছে বিচার দিবে নাকি? আমি বিচার দিতে যাব কেন? ভাইয়া নিজেই বলে দিবে বাবাকে। ইনফ্যাক্ট ভাইয়া তো কোনো কিছু লুকায় না বাবার কাছ থেকে। তে এখন বুঝতে পারছে জাঙ্কুক আসলে কতটা ভদ্র টাইপের ছেলে, সেই আসলে তার কথার উল্টাপাল্টা মিনিং ভেবে নিয়েছিল। আচ্ছা তোরা থাক, আমি গেলাম, আমার আবার এক্সামের প্রিপারেশন নিতে হবে। তুই আসিস বললেই আমি কখনো ফার্স্ট ক্লাস ফার্স্ট হতে পারি না, না হলে তো আমিই হইতাম। আমি ইউনিভার্সিটিতে থাকা অবস্থায় কেউ তো ফার্স্ট হতে পারবে না। তুই একটা কাজ কর, তুই না হয় সামনের বছর থেকে গিয়ে আর একবার এই পরীক্ষাটা দিয়ে পাস করিস। আমার কি বুদ্ধি কামড়ায় নাকি যে আমি আর একবার থেকে পরীক্ষা দিতে যাব? তুই না হয় ফার্স্ট হ, আমি না হয় সেকেন্ডই হইলাম। ইয়া, ইটস বেটার ফর ইউ। উফ, ছাড় তো সেসব। জাঙ্কুক, আমার বোনকে তো পটাতে পারিসনি, বিয়েও করতে পারবি না, তো তোর পাশের উপলক্ষে একটা পার্টি না হয় দে আমাদের উদ্দেশ্যে। দেখ সুগা, তুই তো ভালো করেই জানিস ওইসব পার্টি ফার্টির মধ্যে আমি নেই। তোরা সবাই চল, তোদের সবাইকে রেস্টুরেন্টে নিয়ে লাঞ্চ করিয়ে দিচ্ছি। পার্টির বদলে লাঞ্চ? ছি, ওনার কাছ থেকে আর কি আশা করা যায়? কিছু কি বললে আমাকে? না ভাইয়া, বললাম আর কি, আমি আপনার সাথে দুপুরে লাঞ্চ করতে পারবো না, আম্মু বকা দিবে। আচ্ছা তাই নাকি? তাহলে কি চাও? ডিনার এন্ড আফটার পার্টি? ওকে ডান, আজ সন্ধ্যে 7টায় তোমাদেরকে ডিনার ইনভাইট করলাম। শালা আহাবায়া উঠ পাহাড়কে নিচে। কোনো কিছু চক্করে পড়ে আমি আমার লক্ষ্য থেকে দূরে সরে যাচ্ছি না তো?
সন্ধ্যায় একে একে সবাই নির্ধারিত স্থানে ডিনারের জন্য চলে আসে। জাংকুকও জিমিনকে নিয়ে আসে। এখন শুধু অপেক্ষা তের। কিরে মামা, তে এখনো আহে নাই? তের নাকি আজকে তৈরি হতে সময় লাগবে, এজন্য ওকে রেখেই চলে এসেছি। তে আর তৈরি? সারা বছর পেন আর গেঞ্জি পরে দৌড়ায়, ও আর কি তৈরি হইব? তখনই তের এন্ট্রি। तेरे शूज थोड़ी गुस्सा थोड़ी कंफ्यूज लगती पर उड़े तेरे शूज दिल करे ब्रेक तो ब्रेकिंग न्यूज तो फंस गया गलती हुई मैं तुझे देख के हंस गया मेरे सिचुएशन पे ना लाफ करो मुझसे दूर रहो मुझे माफ करो। আমার বিশ্বাস হচ্ছে না তোমার মতো কুলাঙ্গার সন্তান আমি জন্ম দিয়েছি। আমার মান সম্মান সব ধুলে মিশিয়ে দিয়েছো তুমি। সে কখন থেকে আরিম সাহেব জাংকুককে কথা শুনিয়ে যাচ্ছে, আর জিন বেগম পাশে মন খারাপ করে বসে আছে, আর জিমিন পাশেই দাঁড়িয়ে আছে। জাংকুক দীর্ঘ সময় ধরে চুপ করেছিল। হুট করে সে বলে উঠলো, আব্বা আমি বিয়া করুম, আমার বিয়া করাই দেন। জাংকুকের মুখে এইরকম কথা শুনে আরিম সাহেবের তো মাথায় হাত। জিন, তোমার ছেলে কি বলছে এসব? ওর কি কোনো ধারণা আছে? বাবা জাংকুক, কি বলছিস তুই এসব? তোর কি ধারণা আছে? ধারণা থাকবে না কেন মম? আমি জেনে বুঝে কথা বলছি। আমি এখন বড় হয়েছি, তোমরা কি আমাকে বিয়ে করাবে না? জিন, বলে দাও তোমার ছেলেকে, সে যে বড় হচ্ছে আমরাও দেখছি। সময় হলে বিয়েও করাবো, কিন্তু কোনো ক্রিমিনালের মেয়ের সাথে নয়। আরিম যখন জাংকুককে কথাগুলো বলছিল, জাংকুক তখন মাথা নিচু করে সমানে ফোন টিপে যাচ্ছিল। তখনই সে মাথা উঠিয়ে জিমিনকে বলল, জিমিন, সুগাকে একটা ফোন দিয়ে জিজ্ঞেস করতো তে ফোনটা ধরছে না কেন? আমি কিভাবে ফোন দেব ভাইয়া? আমার কাছে তো সুগা ভাইয়ার নাম্বারই নেই। নাকামা করে মাথাটা নষ্ট করিস না তো জিমিন, তের ফোনটা বন্ধ আসছে। তুই এক্ষুনি সুগাকে ফোন কর। জানকুক, কি বলছিস তুই এসব? জিমিন কিভাবে ওই ছেলেকে কল দিবে? তোমরা যাকে এই ছেলে বলছো, আর যার জন্য তোমরা আমাকে সারা রাত বৃষ্টিতে দাঁড় করিয়ে রেখেছো, সেই ছেলেকে তোমার মেয়ে ভালোবাসে। কথাটা শোনা মাত্রই জিন হাউমাউ করে কেঁদে দিল, আর নামজুন তো একেবারে চুপ বনে গেল। আসলে কি ঘটেছিল সেই দিন রাতে, চলুন দেখে নেই। সেই দিন রাতে যখন রেস্টুরেন্টে এসে পৌঁছেছিল, দেখে তো সবাই হতচম্বিত হয়ে গিয়েছিল। ওয়াও তে, তোকে অনেক সুন্দর লাগছে। হ্যাঁ সুগা ভাই, ঠিকই কইছো। আমি যদি আগে জানতাম তে এত সুন্দর একটা মাইয়া মানুষ, তাহলে সবার পিছন থইয়া ওর পিছনে আমি দৌড়াইতাম। মানেটা কি ইউনো? এতদিন কি আমি সুন্দর মেয়ে মানুষ ছিলাম না? হ্যাঁ সুন্দর ছিলি, কিন্তু মাইয়া কম বেড়া বেশি। ইউনোর বাচ্চা, তোকে তো আমি আমি প্রেম করবি আমার সাথে? তোর মতো ছেলের সাথে প্রেম করবে আর আমি কখনোই না। হ্যাঁ, আমার তো আর কেমনে পছন্দ হইব? তোমার তো প্রফেসর গো মতো পোলা পছন্দ। প্রফেসরদের মতো ছেলে মানে? ওই যে আমাদের নতুন প্রফেসর। আরে চুপ কর তো তোরা, খাওয়ানোর সময় খালি বেশি কথা কয়। আমার আবার খাওয়া দাওয়া কইরা যায় পড়তে বইতে হইব। মাই কইছে তাড়াতাড়ি বাইরে যেতে। জেহব ভাই, তুমি একটু শুদ্ধ ভাষায় কথা কইতে পারো না? আইসে আমার শুদ্ধওয়ালা, তুই আগে নিজের ভাষা ঠিক কর। চুপ করবি তোরা? মাথাটা পুরো খেয়ে নিল। জাংকুকের মাথাটা এখন পুরোই গরম হয়ে আছে, কারণ এসব ক্যাচের মেচের মধ্যে তে আর প্রফেসরের আসল বিষয়টা কি সেটাই তার জানা হলো না। জিমিন, কি খাবে তুমি? তোমার জন্য স্পেশাল কিছু অর্ডার দেব? না সুগা ভাইয়া, স্পেশাল কিছুর দরকার নেই। আপনি যা খাবেন তাই অর্ডার করে দিন। কত কষ্ট, আজ বয়ফ্রেন্ড নেই বলে কেউ একটু জিজ্ঞাসা করে না। তোমাকে তো আমি স্পেশাল কিছু খাওয়াবো। আই মিন, এখানে কিছু স্পেশাল জিনিসপত্র আছে যেটা আমি আগে অর্ডার করেছি, আর বিলটা তো আমি পে করব। আর সুগা, যদি স্পেশাল কিছু আমার বোনকে খাওয়াতে চাস তাহলে সেই বিল কিন্তু তুই দিবি। ওকে ডান। জিমিন স্পেশাল কিছু অর্ডার করলে সেটার বিল আমি দেব। খাওয়া দাওয়া শেষ করতে করতে বেজে গিয়েছিল রাত 9টা। সবাই এখন রেস্টুরেন্ট থেকে চলে যাবে, কিন্তু তে আরো একটু থাকতে চায়। সে পার্টি করতে চায়, বাট সুগার আবার দরকারি কাজ আছে, তা চলে যেতে হবে। কিন্তু সে কোনোভাবেই তেকে হিরোনের সাথে ছেড়ে যাবে না। এখন কি করবে সে? প্লিজ সুগা ভাইয়া, প্লিজ আরেকটা ঘন্টা থাকো না প্লিজ। কিন্তু তে, আমার কাজটা তো অনেক জরুরি। আচ্ছা ঠিক আছে, তুই এখন জিমিনকে নিয়ে আমাদের বাড়ি একটু পৌঁছে দিয়ে আয়। আমি 1 ঘন্টা পরে তেকে বাড়ি পৌঁছে দিয়ে আসবো। ওহ গ্রেট, তাহলে তো হয়েই গেল। ইউনো, তুই কি করবি? ন্যান্সি ফোন করেছিল মামা, ও নাকি বাড়িতে একা, আমি তো গেলাম। এই কথা বলে ইউনো চলে গেল। সুগাও জিমিনকে নিয়ে চলে গেল। জিহাব তো আগে চলে গিয়েছিল, এখন শুধু বাকি রইল তে এবং জাংকুক। তে তো খুব এনজয় করছে, আর জাংকুক সেগুলো বসে দেখছে। জাংকুক প্লিজ আসো না, একটু ডান্স করি। আরে না, আমার দ্বারা ওসব হবে না, তুমিই করো। তে অনেক রিকোয়েস্ট করার পর শেষে জাংকুক মেনেই গেল।
করছিল, অন্যদিকে তার ফোনটা বেজেই চলছিল আর ফোনটা করছিল তার বাবা মিস্টার নামজুন সাহেব। পার্টির মিউজিকের শব্দে জাংকুক শুনতেই পায়নি যে তার বাবা তাকে এতবার কল করেছিল। বাইরে খুব বৃষ্টি হচ্ছিল। জাংকুক থেকে ভিজে ভিজে বাড়িতে পৌঁছে দিয়ে সে বাড়ি ফেরে, কিন্তু এসেই দেখে তাদের মেন গেটটা আটকানো। বাইরে প্রচুর বৃষ্টি থাকায় জাংকুক তো ভিজে পুরো কাঁপছিল, আর তার ফোনটা চার্জ শেষ হয়ে কখন যেন বন্ধ হয়ে গেছে, তাই ফোনও দিতে পারছে না। জাংকুক ওই টাইপের ছেলে না যে চিৎকার করে সবাইকে উঠাবে, সে তো বারান্দা দিয়ে তাকিয়ে আছে তার বাবা মা কাউকে দেখা যায় কিনা। তখনই সেখানে নামজুন সাহেবের উপস্থিতি। বাবা, আমি সে কখন থেকে ডোরবেল চাপছি, আপনারা হয়তো ঘুমিয়ে পড়েছিলেন, তাড়াতাড়ি গেটটা খুলুন, আমার শীত করছে। আজকে তোমার জন্য এই গেট খোলা হবে না। কথাটা শুনে জাংকুক কিছুক্ষণ তার বাবার দিকে নির্বাক হয়ে তাকিয়ে থেকে বলল, বাবা আমি কি ভুল শুনছি? না, তুমি ভুল শুনছো না, তুমি একদম ঠিক শুনছো। যে ভাই নিজের বোনকে রাত করে অন্য ছেলের সাথে বাড়িতে পাঠায়, তার জন্য এই শাস্তি তো খুবই সামান্য। জাংকুক মনে মনে ভাবছে তার আসলেই এই কাজটা করা উচিত হয়নি। জাংকুকের বাবা ছেলেটাকে আগে ঘরে তো আসতে দিবেন, এভাবে বৃষ্টির মধ্যেও কতক্ষণ দাঁড়িয়ে থাকবে? সারা রাত এখানে দাঁড়িয়ে থেকে ও শাস্তি ভোগ করুক, যাতে নষ্টা মেয়ে মানুষদের সাথে ও আর না যায়। জাংকুক এতক্ষণ চুপচাপ বৃষ্টির মধ্যে দাঁড়িয়েছিল, কিন্তু তার বাবা যখনই এই কথাটা বললো যে একটা নষ্টা মেয়ের সাথে সে চলে, তখন আর সে নিজের ইমোশনটা ধরে রাখতে পারলো না। সারা জীবন ভদ্র আদর্শ সন্তানের মতো আপনার প্রত্যেকটা আদেশ মানলাম আমি বাবা, কিন্তু আজ কেন আপনি আমাকে এই ধরনের শাস্তি দিলেন বাবা? বাবার কাছে শুধু অপরিচিত ছেলে, তাই সে ভুল করেছে এত রাতে তার বোনকে অন্য কারোর সাথে পাঠিয়ে। আমি জানি বাবা, আমি ভুল করেছি, কিন্তু যে মেয়েটাকে আপনি চিনেন না, সেই মেয়েটাকে আপনি নষ্টা মেয়ে কিভাবে বললেন বাবা? জাংকুকে 2 ঘন্টা পরেই তার মা ঘরে নিয়ে গিয়েছিল, কিন্তু ওই দিনের পর জাংকুকের এমন জ্বর এসেছিল যেটা 3 দিন পর্যন্ত স্থায়ী ছিল। জাংকুক জ্বর হয়ে যতটা না অসুস্থ হয়েছে, তার থেকে বেশি অসুস্থ হয়েছে তার বাবার জন্য। কারণ নরমালি যদি জাংকুকের মাথা ব্যথা হতো, আরএম সাহেব নিজে জাংকুকের মাথায় বাম ডলে দিত, আর সেই জায়গায় সে 3 দিন ধরে অসুস্থ, আর তার বাবা একবারও তার সামনে আসেনি।